রাজু আর দীপু দুজন বন্ধু ছিল আর একসাথেই পড়াশুনো করত। কলেজের পরীক্ষা সামনেই আসছিল, এই জন্য তারা খুব মন লাগিয়ে পড়াশুনো করছিল। তারা একটা ঘরেই ভাড়ায় থাকতো আর বাড়ির মালিক রোজ তাদের কাছে ভাড়া চাইতেই থাকতো, কিন্তু ওদের কাছে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। তোমরা কিন্তু এখন অবধি ঘরের ভাড়া দাওনি। এখন তো আমাদের কাছে পয়সা নেই, যখন আমরা পয়সা পেয়ে যাব তখন আপনাকে দিয়ে দিব ঘর ভাড়া। আমার এক্ষুনি ঘর ভাড়া লাগবে। আমার বাবা এখনো পয়সা পাঠায়নি, তো আমি কি করে আপনাকে ঘর ভাড়া দেব? যদি ঘর ভাড়া না দিতে পারো তাহলে কালকে সকালে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়া। ওই যে 50,000 টাকা রেখেছিলাম আমার বোনের চিকিৎসার জন্য, ওটাই দিয়ে দিই এনাকে। 50,000? ওখানে 2,000 টাকা কম আছে না, কোনো ব্যাপার না। আমার বোনের না হোক, তোর ঘর ভাড়াটা দিয়ে দে তুই। আমার বোন বাঁচা মরানির লড়ুক, তাতে এনার তো কিছু যায় আসে না। বাড়ির মালিকের খুব দুঃখ হয়। বাড়ির মালিক ভাবে যে রাজু তার বোনের চিকিৎসা নিয়ে খুব চিন্তায় আছে, এই জন্য সে তাকে বলে, এই নে 2,000, তোর বোনকে চিকিৎসা করাস। অতটাও আমি নিষ্ঠুর নই যে তোর বোনের কষ্টটা আমি বুঝতে পারবো না। কোনো ব্যাপার না বেটা, তোর বোন ঠিক হয়ে যাবে। কিন্তু আঙ্কেল, আমি এটাই বুঝতে পারছি না যে ওর বোন কবে হলো, আমি জানতেই পারলাম না। তোর কোনো বোন নেই? তোমরা আমাকে বোকা বানাচ্ছ। বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। নিজেদের জিনিসপত্র নাও আর বাইরের রাস্তা দেখো। বাড়ির মালিক ওদের দুজনের জিনিসপত্র বাইরে ফেলে দেয়। ওরা দুজন নিজেদের জিনিসপত্র তুলে নিয়ে ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে যায়। যেখানে রাজুর টুপি একটা বাঁদর তুলে নিয়ে গাছে উঠে পড়ে। এ ভাই, আমার বাঁদরটা আমার টুপিটাই নিয়ে নিল। আরে বাঁদর, টুপিটা তো আমাকে ফেরত দে, ওটা আমার লাকি টুপি, ওটা তোকে নিতে দেবো না আমি। এক কাজ কর, তুই একে পাথর ছুঁড়ে মার, তার বদলে তোকে টুপি ছুঁড়ে মারবে, কারণ বাঁদর খুব ভালো নকল করতে পারে। রাজু এমনটাই করে, কিন্তু বাঁদর খুব চালাক ছিল। সে গাছে ঝুলে থাকা আমগুলো তার দিকে ছুঁড়ে মারে, আর যখন আম শেষ হয়ে যায় তখন সে গাছে থাকা একটা নকশাকে তাদের দিকে ছুঁড়ে ফেলে দেয়। আরে আজকালকার বাঁদররা খুব চালাক হয়ে গেছে, পাথরের বদলে টুপি নয় আম ফেলছে। আরে এই নকশাটা কিসের? খুলে দেখ তো। আরে এটা তো মনে হচ্ছে কোনো খাজানার নকশা। দেখ, এখানে খাজানার ছবিও দেওয়া আছে। আরে বাহ, আলাদাই মজা তো। ভাড়া বাড়ি থেকে বেরোলাম আর এখন খাজানা নকশা পেয়ে গেলাম। চল চল তাড়াতাড়ি চল, খাজানা খুঁজতে যাই। রাজু আর দীপু গুপ্তধন খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর পিছন থেকে বাঁদর সেই টুপিও তাদের দিকে ফেলে দেয়। রাজু টুপি পরে সামনে এগিয়ে যায় আর তারপর দুজন নকশা অনুসারে একটা গুহার মধ্যে প্রবেশ করে। নকশায় তো এই গুহাটাই মনে হচ্ছে। ভিতরে গিয়ে দেখি এই রাস্তাটা কোথায় যাচ্ছে। তোমাকে যদি এই গুহায় আসতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। ওটা কি কাজ? এই দরজায় যেই তালা লাগানো আছে সেটার চাবি জঙ্গলের একটি পুকুরে আছে। সেখান থেকে চাবিটা তোমাদের আনতে হবে আর এই তালাতে লাগাতে হবে, কিন্তু সেটা কোনো সাধারণ পুকুর নয়। সেই পুকুরে অনেকগুলি কুমির থাকে যারা খুব ক্ষুধার্ত, আর তোমাদের সূর্য ওঠার আগেই সেই কাজটি করতে হবে, তা না হলে ওই পুকুরে তুমি আটকে থাকবে, কোনোদিন ফিরবে না। দুজনে চিন্তায় পড়ে যায় আর ওই পুকুরের দিকে চাবি নেওয়ার জন্য এগিয়ে যায়। যখন তারা পুকুরের কাছে পৌঁছায় তখন দেখে যে ওই পুকুর কুমিরে একেবারে ভরা রয়েছে। আরে ইয়ার, এখানে তো কুমিরে ভর্তি ভাই। আমরা যদি এই পুকুরে এক পা রাখি তাহলে এই কুমিরগুলো এক মুহূর্তে সাফাই করে দিবে, কারণ এরা খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আমাদের খাজানা নেওয়ার জন্য কিছু না কিছু তো করতেই হবে।
আমার কাছে একটা উপায় আছে। আমরা দুজন দুদিক থেকে পুকুরে যাব, যার কারণে একজন যখনই পুকুরে ঢুকবে সব কুমিরগুলো ওর পিছনে চলে যাবে, আর অন্য দিক থেকে আরেকজন পুকুরের ভেতর থেকে চাবি নিয়ে আসবে। এই কাজটা তো আমি করব, কারণ আমি তোর থেকে বড়। তুই পিছন দিক থেকে চাবি নিয়ে চলে আসবি। এর মধ্যে আবার বড় ছোটোর কি আছে? আমি সামনে থেকে যাব, সব কুমিরগুলো আমার দিকে আসবে। রাজু আর দীপু নিজের নিজের প্রাণ বাজি রাখার জন্য তৈরি হয়ে যায়। শেষে রাজু পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর দীপু বারবার ওকে বারণ করতে থাকে, কিন্তু সে তার কোনো কথা শোনে না আর তাকে পুকুরের অন্য দিকে যেতে বলে। কিন্তু যেই রাজু পুকুরে ডুব দেয়, তো সমস্ত কুমির পদ্ম ফুলে পরিবর্তিত হয়ে যায়। আরে এটা আবার কি? এই সব কুমির কোথায় গেল? এ তো সব পদ্ম ফুল হয়ে গেল। আরে এই পুকুরের ভেতর থেকে কোন দেবী দেখা দিচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। কুমির পদ্ম ফুল হয়ে গেল, পুকুর থেকে মুখ ভেসে আসছে, এগুলো হচ্ছেটা কি? রাজু আর দীপুর এই অবস্থা দেখে সেই দেবী বলে ওঠে, আমি এই পুকুর রক্ষা করার দেবী, আর এই পুকুরটাকে কুমিরের রূপ নিয়ে রক্ষা করছিলাম, কিন্তু তোমাদের মনের সততা আর একে অপরের জন্য ভালোবাসা দেখে আমি তোমাদের রাস্তাকে সাফ করে দিয়েছি। এখন তোমাদের কোনো বিপদ আসবে না। তুমি এই পুকুর থেকে গুপ্তধনের চাবি নিতে পারো। রাজু আর দীপু ওই পুকুরে ঝাঁপ দিয়ে দেয় আর ভেতরে গিয়ে গুহার চাবি নিয়ে আসে। আর গুহার কাছে পৌঁছিয়ে দরজা খুলে দেয়। রাজু আর দীপু যেই গুহার ভেতরে ঢোকে, তো তার মধ্যে থেকে চামচিকের একটা দল উড়ন্ত অবস্থায় আসে আর দীপুকে তুলে নেয়। আরে মাথায় বুদ্ধি নেই নাকি? ওকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ? ওকে তো ছেড়ে দাও। আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব যদি তুমি এই ছোট গুহার দরজা খুলতে সক্ষম হও, তাহলে। কিন্তু ওটা খুলবে কিভাবে? এর চাবি এখানেই আছে। রাজু চারিদিকে চাবি খুঁজতে থাকে, কিন্তু সে কোনো চাবি পায় না। হাঁপিয়ে গিয়ে সে একটা মূর্তিতে হাত দিয়ে বসে পড়ে, যে কারণে সেই মূর্তিটা ঘুরে যায় আর ছোট গুহার দরজা খুলে যায়। আরে এখানেই ছিল, আমি তো এর চাবি খুঁজছিলাম। আরে এই গুহাটা তো এই পুতুলই খুলে দিল। চামচিকে ওকে ওপর থেকেই ফেলে দেয় আর সে তার কোমরে ব্যথা পেয়ে ওঠে। কিছু দূর যাওয়ার পরে তার পা পিছলে যায় আর সে একটা গর্তের মধ্যে পড়ে। ওই সুড়ঙ্গটা একটা রহস্যময় রাস্তার দিকে যাচ্ছিল। দুজন সেই দিকেই যেতে শুরু করে। সেখানে তারা একটা নদী দেখতে পায়। নকশা অনুযায়ী আমরা তো ঠিক রাস্তায় যাচ্ছি, কিন্তু এই নদীকে কি করে পার করব? এখানে তো কোনো নৌকাও পাওয়া যাবে না। আমাদেরকে সাঁতার কেটেই যেতে হবে, এটাই একমাত্র রাস্তা আছে। কারণ এই নদী পার না করলে নকশা অনুযায়ী আমরা সেই রাস্তায় যেতে পারবো না। এই দেখো, এই নকশাতে এটাই বলা আছে। রাজু আর দীপু সেই নদীতে নেমে যায়, কিন্তু কিছু দূর সাঁতার কাটার পরেই তারা নদীর মধ্যেই একটা রাস্তায় যায়, যেটা খুবই ছোট রাস্তা ছিল। আমরা এখানে তো চলে আসলাম, কিন্তু এমন তো হবে না বাইরের লোক যার আমাদের খোঁজই পাওয়া যাবে না যে আমরা কোথায় গায়েব হয়ে গিয়েছি। এখানে সব অন্যরকম রাস্তা আছে। এই আজব রাস্তাগুলি পার তো করে ফেলবো, কিন্তু ফেরার সময় কিভাবে আসবো? এখন আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো খাজানার সন্ধান। এবার খাজানার সন্ধান করতে হলে আমাদের এরকম রাস্তা তো পার করতেই হবে। রাজু আর দীপু সামনে এগোতে থাকে। তারপরে তারা সেখানে একটা মূর্তি দেখতে পায়। আরে দীপু, ওই মূর্তিটাকে দেখ, কতগুলো খাজানা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর হাতে অনেকগুলো খাজানা আছে, হিরে জহরত, কত গয়না। খাজানার তো পুরো বাক্স আছে এর হাতে। কিন্তু যেই না সেই মণিমাণিক্যের বাক্স তারা হাত দিয়ে ওঠাতে যায়, তখন পুরো গুহা কাঁপতে শুরু করে আর গুহার মধ্যে বড় বড় পাথর পড়তে শুরু করে।
দীপু ভাগ। আমার মনে হচ্ছে খাজানা বাক্সটা ওর হাত থেকে সরালাম, এই জন্য মনে হয় গোটা মাটি কাঁপছে এবং সব কিছু ভেঙে পড়ছে, উপর থেকে বড় বড় পাথর ভেঙে পড়ছে। হ্যাঁ রাজু, তাড়াতাড়ি ভাগ। রাজু আর দীপু ঠিক যেভাবে সেই গুহা থেকে বাইরে বেরোচ্ছিল, আর যেই তারা বাইরে বেরিয়ে এলো তখন পুরো গুহাটাই মাটির ঢিপিতে পরিণত হলো। রাজু আর দীপু মণিমাণিক্য পেয়ে খুব খুশি হয়। এতদিন আমরা ভাড়া বাড়িতে ছিলাম, আর এখন আমাদের নিজস্ব ঘর নেওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। এত বড় খাজানা পেয়েছি আমরা। ঠিক বলেছিস তুই, এই খাজানা দিয়ে তো আমরা অনেক ধনী হয়ে যাব। এখন আমরা আর ভাড়া বাড়িতে থাকবো না, উল্টো আরও ভাড়া দেব। কিন্তু আমরা প্রতি মাসে কারো কাছ থেকে ভাড়া ওভাবে নেব না, কারণ আমরা জানি ভালোভাবে যখন পয়সা থাকে না কতটা দুঃখ হয়। রাজু আর দীপু সেই সোনা বিক্রি করে একটা গাড়ি আর বাংলা কিনে নেয় আর বড়লোক হয়ে যায়। এই কথা তারা কাউকে বলে না, আর ওই গুপ্তধনের সাহায্যে তারা এমন লোকেদের সাহায্য করে যাদের কাছে কোনো বাড়ি থাকে না, অথবা যারা বাড়ির মালিকের থেকে বিতাড়িত হয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ায়। আর অন্যদিকে তাদের বাড়ির সেই মালিক তাদের এই ঠাঁটবার দেখে খুব জ্বলতে থাকে।